প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এর অনুশীলনীর অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন ও এর সমাধানগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকের এই ছবির সাহায্যে বিস্তারিত ইন্টারেক্টিভ ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম বহুনির্বাচনী প্রশ্ন, কোন উদ্ভিদটি পানিতে এবং স্থলে উভয় জায়গায় জন্মে? শ্যাওলা, সিঙ্গারা, কলমি, কচুরিপানা। ঠিক আছে, তো কলমি হচ্ছে এমন এক ধরনের উদ্ভিদ যা পানি এবং স্থল উভয় জায়গায় জন্মে। তো সঠিক উত্তর হচ্ছে কলমি। আচ্ছা, পানি দূষণ রোধে কংক্রিটের পরিবর্তে গ্রাভেল ব্যবহার করা যায়। পুকুরের চারধারে খনন করা যায়। জমিতে একই ধরনের ফসল উৎপাদন করা যায়। ঠিক আছে, তো পানি দূষণ রোধে কংক্রিটের পরিবর্তে গ্রাভেল ব্যবহার করা যাবে। ঠিক আছে, এইখানে দেখো ছবিতে। ঠিক আছে, এই যে কংক্রিটের পরিবর্তে গ্রাভেল ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে পুকুরের চারধারে খননও করা যেতে পারে। পুকুরের চারধারে এভাবে খনন করা যেতে পারে যাতে ময়লা পানিটা সরাসরি পুকুরে না পড়ে। ঠিক আছে, আর কি জমিতে একই ধরনের ফসল উৎপাদন করা যায় না। জমিতে যদি তুমি সবসময় একই ধরনের ফসল উৎপাদন করতে থাকো তাহলে তুমি পানি দূষণ রোধ করতে পারবে না। তাহলে এই অপশনটা হবে না, হবে 1 ও 2। তাহলে 1 ও 2 আছে কোথায় কোথায়? এই যে ক নম্বর অপশন। তাহলে উত্তর হবে ক। ঠিক আছে, আচ্ছা চলে যাই আমাদের পরের প্রশ্নে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। এর পরের প্রশ্নটা রয়েছে পানির পিএইচ মান নিয়ে। ওকে, তো কি কি আছে আমরা একটু এখানে অ্যাডজাস্ট করে নিলাম। কেস স্টাডি, পানির পিএইচ মান। অনিক ও তুষার দুজনে দুটি পুকুরে মাছ চাষ করে। অনিকের পুকুরের মাছের বৃদ্ধি সন্তোষজনক, পিএইচ 7.5। তুষারের পুকুরের মাছগুলো দুর্বল ও অবিকশিত, আর তুষারের পুকুরের পিএইচ হচ্ছে 5.5। আচ্ছা, তোমার কি মনে আছে আদর্শ পিএইচ মান কত? আদর্শ পিএইচ মান হচ্ছে 7। ঠিক আছে, আদর্শ পিএইচ মান হলো 7। আচ্ছা, এর কোনো একটা জায়গায় থাকবে। তো 7-এর থেকে একটু কম বা একটু বেশি হলে সেটা ঠিক আছে, কিন্তু 7-এর থেকে যদি অনেক কম বা অনেক বেশি হয়ে যায় সেটা কিন্তু ঠিক নেই। দেখো 7.5 এটা কিন্তু 7-এর থেকে সামান্য একটু বেশি, কিন্তু 5.5 এটা কিন্তু 7-এর থেকে অনেক কম। এই কারণেই কিন্তু অনিকের পুকুরে মাছের বৃদ্ধি সন্তোষজনক না। বোঝা গেল? তো প্রশ্ন হচ্ছে অনিকের পুকুরের পানির প্রকৃতি কোন ধরনের? আমরা জানি 7-এর থেকে নিচে হলে অ্যাসিড বা অম্লীয় এবং 7-এর থেকে বেশি হলে ক্ষারীয়। ঠিক আছে, অনিকের পুকুরের পানির প্রকৃতি কোন ধরনের? তো অনিকের পুকুরে যদি পিএইচ, আচ্ছা অনিকের পুকুরে পিএইচ হচ্ছে 7.5, তাহলে 7-এর বেশি। তো 7-এর বেশি থাকলে সেটা ক্ষার হয়। ঠিক আছে, উত্তর হবে ক্ষারীয়। আর এই যে 5.5 এটা কিন্তু অ্যাসিডীয়, কারণ 7-এর থেকে কম। ঠিক আছে, 7-এর থেকে সংখ্যা যত কম হবে সেটা হচ্ছে অ্যাসিডীয় বা অম্লীয়, 7-এর থেকে সংখ্যা যত বেশি হবে সেটা হচ্ছে ক্ষারীয়। পরের প্রশ্ন, মাছের বৃদ্ধি সন্তোষজনক করার জন্য তুষারের পুকুরের পানিতে কোনটি প্রয়োগ করা উচিত? তো আচ্ছা, তুষারের পুকুরের পানির পিএইচ কত? 5.5, যেটা হচ্ছে অ্যাসিডীয়। এখন অ্যাসিড দূর করতে গেলে অ্যাসিডের ঠিক উল্টো জিনিসটা প্রয়োগ করতে হবে। তো অ্যাসিডের উল্টো কি? ক্ষার। এজন্য তুষারের পুকুরে মাছের বৃদ্ধি সন্তোষজনক করার জন্য কি প্রয়োগ করতে হবে? ক্ষার। তাহলে উত্তর হবে খ, ক্ষার। বোঝা গেল? ক্ষার প্রয়োগ করলে অ্যাসিডটা কমে যাবে। ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডটাকে প্রশমিত করবে এবং অম্লীয় ভাব কমে পানিটাকে ধীরে ধীরে নিউট্রাল করে ফেলবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এরপরে সৃজনশীল প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, সৃজনশীল প্রশ্নের এখানে উদ্দীপকটি নেই। ঠিক আছে, উদ্দীপকটি নেই, আমরা উত্তরগুলো দেখে নেই। প্রথম প্রশ্ন,
পরিস্রাবণ কাকে বলে? তরল এবং কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিস্রাবণ বলা হয়। পরিস্রাবণ জিনিসটা কি? মনে করো তরল এবং কঠিন পদার্থ মিশে আছে, এখন তুমি শুধু কঠিন পদার্থটাকে আলাদা করে ফেলতে চাও আর তরলটাকে আলাদা করতে চাও, তাহলে তুমি এভাবেই বলতে পারো যে তরল এবং কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিস্রাবণ বলা হয়। আচ্ছা, খ নম্বর প্রশ্ন, পানি বিশুদ্ধকরণে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন? কারণ কি ব্লিচিং পাউডারে অনেক ব্যাকটেরিয়া বা জীবাণু মারা যায় নাকি? ব্লিচিং পাউডার একটি শক্তিশালী জীবাণুনাশক, অর্থাৎ জীবাণুকে নাশ করে। পানিতে ব্লিচিং পাউডার যোগ করলে তা থেকে উৎপন্ন ক্লোরিন গ্যাস পানিতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও রোগ জীবাণু ধ্বংস করে পানিকে ব্যবহারের উপযোগী ও নিরাপদ করে তোলে। তাহলে এটা তো সবাই জানে যে ব্লিচিং পাউডার এক ধরনের শক্তিশালী জীবাণুনাশক। তো পানিতে যখন ব্লিচিং পাউডার যোগ করা হয় তখন তা থেকে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস, ঠিক আছে? আর সেই ক্লোরিন গ্যাস পানিতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও রোগ জীবাণু ধ্বংস করে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের পানির উৎসটি কিভাবে দূষিত হচ্ছে ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকের চিত্রে দেখা যাচ্ছে কলকারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্য সরাসরি নদীর পানিতে মিশছে এবং জলযান থেকে তেল ও ময়লা নির্গত হচ্ছে। তো উদ্দীপকে একটি চিত্র ছিল, সেখানে দেখা যাচ্ছে কি যে কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে পড়তেছে, ঠিক আছে? সরাসরি নদীতে পড়তেছে, আর কি বিষাক্ত রাসায়নিক বর্জ্য নদীর পানিতে পড়তেছে এবং জলযান থেকে তেল ও ময়লা নিঃসৃত হচ্ছে। এই দেখো একটা জলযান, আর এইখান থেকে এই যে তেল বা ময়লা নিঃসৃত হচ্ছে। এই শিল্প বর্জ্য এবং শহরের পয় নিষ্কাশন ব্যবস্থার বর্জ্য নদীর পানির স্বাভাবিক গুণাগুণ নষ্ট করছে। এর ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। মানবসৃষ্ট অসচেতন কর্মকাণ্ডের ফলেই নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই শিল্প বর্জ্যের এবং শহরের পয় নিষ্কাশন ব্যবস্থার বর্জ্য নদীর পানিতে মেশার ফলে নদীর পানির স্বাভাবিক গুণগত মানটা নষ্ট হচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, তাই না? পানি দূষিত হলে পানিতে অক্সিজেন থাকে না, আর পানিতে অক্সিজেন না থাকলে মাছ বা অন্যান্য প্রাণী শ্বাস নেবে কিভাবে? তাই বলতে পারি মানবসৃষ্ট অসচেতন কর্মকাণ্ডের ফলেই নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তোমরা এখানে আরও অ্যাড করে দিতে পারো যে জলে বাস করা ছোট ছোট মাছ ও প্রাণীরা মারা যায়, যাতে জীববৈচিত্র্য কি হয়? ধ্বংস হয়। আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো নদীটিকে জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব? অবশ্যই, কেন সম্ভব নয়? উত্তর হলো হ্যাঁ, নদীটিকে জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব। ঠিক আছে, সেটা কিভাবে? এক, ইটিপি ব্যবহার করে। শিল্প কারখানার বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি বা বর্জ্য শোধনাগার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। ঠিক আছে, ইটিপি কি? এক ধরনের প্ল্যান্ট। এতে কি হয়? কলকারখানার ময়লা আবর্জনা একটা এমন একটা ওই ইটিপি প্ল্যান্টে পড়বে, ঠিক আছে? ইটিপি, সেই ইটিপি প্ল্যান্ট থেকে কি হবে? ইটিপি প্ল্যান্ট থেকে পানি পরিশোধন হয়ে তারপর নদী নালা খালবিলে এসে মিশবে, তাই না? তো ইটিপি বর্জ্য শোধনাগার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। যে তুমি যে ফ্যাক্টরি হও না কেন, যে কোম্পানি হও না কেন, তোমাকে এই ইটিপি প্ল্যান্ট ব্যবহার করে বর্জ্য পরিশোধন করে তারপরে পানিটা উন্মুক্ত জলাশয়ে ফেলতে হবে। এরপরে কি? বর্জ্য ব্যবস্থাপনা। নদীতে গৃহস্থলীর আবর্জনা ও প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে। খুবই সিম্পল একটা সলিউশন, বাট আমাদের বাংলাদেশিরা আমরা তেমন একটা মানি না। সেটা কি? নদীতে গৃহস্থলীর আবর্জনা আর কি প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে। আর একটা কি? আইন ও সচেতনতা। জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি আইনের কঠোর প্রয়োগ করতে হবে। একধারে তো জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে যত্রতত্র ময়লা আবর্জনা বর্জ্য পদার্থ ফেলে পরিবেশ দূষণ করা যাবে না, এবং সরকারি আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। অর্থাৎ কেউ যদি কোনো কোম্পানি, কোনো দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর এই ধরনের জায়গার ময়লা আবর্জনা নদীতে ফেলে তখন তাকে একটা শাস্তি পেতে হবে, হয়তো বিপুল অঙ্কের টাকা জরিমানা হবে অথবা তাকে জেলও খাটতে হতে পারে। এই সরকারি আইনের কঠোর প্রয়োগ করলেই নদীটিকে কি জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব। ফলাফল, পানি দূষণ
এখানে তুমি লিখতে পারো এর ফলে পানি দূষণমুক্ত হলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে এবং জলজ প্রাণীদের বেঁচে থাকার পরিবেশ আবার ফিরে আসবে। কি বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন পড়ি, হোম এবং ফ্যাক্টরি। আচ্ছা, 2 নম্বর সৃজনশীল প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, পানির স্ফুটনাঙ্ক কাকে বলে? আমরা একটু হালকা বড় করে দেই যাতে তোমরা আরো সহজে দেখতে পারো, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক যখন ভিডিওগুলো দেখেছি তখন কিন্তু এগুলো পড়ে এসেছি, তাই না? শিখে এসেছি যে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয় তাকে পানির স্ফুটনাঙ্ক বলে। অর্থাৎ যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, মানে বোঝো এখন তাপমাত্রা আছে কত, মনে করো 25, 30, এখন তাপমাত্রা বাড়তে থাকবে 33, 40, 45, 50, 50-এও কিন্তু ফুটবে না, এরকম বাড়তে বাড়তে ঠিক যখন দেখবা পানিটায় বলক উঠতেছে, ঠিক আছে, বুদবুদ উঠতেছে, অর্থাৎ পানি ফুটতে শুরু করেছে, তখন তাপমাত্রাটা মাপবা যে এখন তাপমাত্রা কত, দেখবা কি 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। এখন তোমাকে কিন্তু পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে সেটা জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে স্ফুটনাঙ্ক জিনিসটা কি, আমি তো সেটাই বুঝি না। তখন তুমি বলবা যে তাপমাত্রায় পৌঁছালে পানি ফুটতে শুরু করে সেই তাপমাত্রাটাই হলো স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক, ঠিক আছে? সে তাপমাত্রা কত সেটা তোমার না জানলেও চলবে আপাতত, যে সেটা আমি জানি না, কিন্তু যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করবে সেই তাপমাত্রাটাই হলো পানির স্ফুটনাঙ্ক। আচ্ছা, এরপরে রয়েছে জলজ প্রাণী বেঁচে থাকার জন্য জলজ উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ব্যাখ্যা করো। উত্তর, জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে যা পানিতে দ্রবীভূত হয় এবং জলজ প্রাণীরা শ্বাসকার্যে তা গ্রহণ করে। এছাড়াও অনেক জলজ প্রাণী খাদ্যের জন্য সরাসরি জলজ উদ্ভিদের উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে জলজ প্রাণী বেঁচে থাকতে হলে জলজ উদ্ভিদ লাগবে। জলজ উদ্ভিদ কি, এই যে দেখো ছবি দিয়ে বুঝাইছি, বিভিন্ন প্রকারের শৈবাল ও বিভিন্ন পানিতে বেঁচে থাকা গাছপালা। বোঝা গেল? তাহলে উত্তরটা তুমি আরও একবার দেখে নিতে পারো। আমরা চলে যাই গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নটা ছিল কি, জামিলা খাতুন পুকুরের পানিকে কিভাবে রান্নার উপযোগী করেন? ঠিক আছে, তো পুকুরের পানি তো দূষিত, তাহলে সেই পানিটাকে কিভাবে আমরা রান্নার উপযোগী করতে পারি সেটাই প্রশ্ন। এক, থিথানো। থিথানো মানে এটা কি, ময়লা আবর্জনাগুলো থিতিয়ে পানির নিচের দিকে চলে আসবে আর উপরে পরিষ্কার পানিটা থাকবে, সেই পরিষ্কার পানিটা তুমি অন্য পাত্রে তুলে নেবা, এটাই হলো থিথানো। আচ্ছা, বলা হয়েছে কাদা বা মাটির কণা দূর করতে পানিকে পাত্রে স্থির রেখে উপরের পরিষ্কার অংশ সংগ্রহ করা। আর দ্বিতীয় কি, থিথাইলে কি যাবে, বালু, তারপরে মাটির কণা, ভারী ধাতু, এগুলো থিতিয়ে পড়বে, কিন্তু পানিতে মিশে থাকা ব্যাকটেরিয়া বা জীবাণু কিন্তু ধ্বংস হবে না, ঠিক আছে? তো সেজন্য কি করতে হবে, স্ফুটন মানে ফুটাইতে হবে। পানিকে অত্যন্ত 15 থেকে 20 মিনিট সময় ধরে ভালোভাবে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। বোঝা গেল? তাহলে 1 থিথানো, 2 স্ফুটন, এই 2 পদ্ধতি মিলে পানিটা রান্নার উপযোগী হবে, ঠিক আছে? এই সম্মিলিত প্রক্রিয়ায় পানি রান্নার কাজে ব্যবহারের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত হবে। বোঝা গেল? এরপরে ঘ নম্বর প্রশ্ন, রতন সাহেব তার 2 কারখানায় একই প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করেন। তাহলে রতন সাহেবের কারখানা 2টা, সে কি ওই 2টা কারখানায় একইভাবে পানি বিশুদ্ধ করেন? না, রতন সাহেব তার 2 কারখানায় একই প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করেন না। বোতলজাতকরণ কারখানা, পানি জীবাণুমুক্ত করতে ক্লোরিনেশন বা অতি বেগুনি রশ্মি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো বোতলজাত কারখানা যেখানে পানিকে বোতলে ভরে, সেই জায়গায় সে পানিকে জীবাণুমুক্ত করতে কি করে, সে অতি বেগুনি রশ্মি ব্যবহার করতে পারে, যেটাকে বলা হচ্ছে ইউভি রে বা আলট্রা ভায়োলেট রশ্মি, অথবা ক্লোরিনেশন করতে পারে, অর্থাৎ ব্লিচিং পাউডারের মতো জীবাণুনাশক দ্বারা পানিকে জীবাণুমুক্ত করতে পারে। আর তার যে ঔষধ তৈরির কারখানা আছে, এখানে অত্যন্ত উচ্চমাত্রার বিশুদ্ধ পানির প্রয়োজন হয়, যা পাতন অর্থাৎ ডিস্টিলেশন প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়। তাহলে এখানে রয়েছে কি, এক হচ্ছে ইউভি, আর একটা হচ্ছে ক্লোরিনেশন পদ্ধতি, আর এখানে কি ডিস্টিলেশন বা পাতন পদ্ধতিতে সে জীবাণুমুক্ত করে।
সিদ্ধান্ত, পণ্যের মান ও প্রয়োজনীয়তা ভিন্ন হওয়ায় তিনি পৃথক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে। তুমি বিস্তারিত লিখতে পারো এভাবে যে যেহেতু রতন সাহেবের দুইটি আলাদা আলাদা শিল্প কারখানায় দুই ধরনের পণ্য আছে এবং সেই আলাদা আলাদা পণ্যের মান রক্ষা করার জন্য তাকে আলাদা আলাদা পদ্ধতি বেছে নিতে হবে, বা পানি ফুটানোর জন্য তাকে আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন, পানিকে উভধর্মী পদার্থ বলা হয় কেন? ঠিক আছে, পানিকে উভধর্মী পদার্থ বলা হয় কেন? উত্তর, পানি একই সাথে অম্ল এবং ক্ষার উভয় বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে। ঠিক আছে, পানি একই সাথে অম্ল অর্থাৎ অ্যাসিডিক আর কি ক্ষার, এই উভয় ধর্মই বা উভয় বৈশিষ্ট্যই প্রদর্শন করতে পারে, এজন্য পানিকে উভধর্মী বলা হয়। তোমরা যদি না জানতা কিভাবে লিখতা, পানির উভয় ধর্ম আছে তাই উভধর্মী বলা হয়, কিন্তু তোমাকে কিন্তু এই অম্ল আর ক্ষার এই দুইটা কথা জানতে হবে, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে পানি একই সাথে অম্ল এবং ক্ষার উভয় বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে, এই জন্য পানিকে উভধর্মী কি বলা হয়? পদার্থ বলা হয়। আচ্ছা, একটু বিস্তারিত লিখে দেওয়া হয়েছে যে শক্তিশালী অ্যাসিডের উপস্থিতিতে পানি ক্ষার হিসেবে কাজ করে। শক্তিশালী অ্যাসিডের উপস্থিতিতে নাকি অনুপস্থিতিতে? আচ্ছা, পানি ক্ষার হিসেবে কাজ করে কারণ শক্তিশালী অ্যাসিড আছে। এখন তুমি সেটার প্রশমিত করবা, তখন যদি তুমি শুধুমাত্র পানি ঢালো তাহলেও কিন্তু অ্যাসিডটা আস্তে আস্তে লঘু হবে, পাতলা হবে। আবার শক্তিশালী ক্ষার যদি থাকে কোনো জায়গায়, কোনো পাত্রে, কোনো পুকুরে, তখন তুমি যদি বিশুদ্ধ পানি ঢালো সেখানে, তখন পানিটা আবার অ্যাসিডের মতো কাজ করবে, ক্ষারটাকে প্রশমিত করবে। বিশুদ্ধ পানির পিএইচ 7 হওয়ায় এটি সবসময় নিরপেক্ষ থাকে। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, জলজ প্রাণীর শ্বাসকর্য নিয়ে। পানিতে দ্রবীভূত কোন গ্যাস জলজ প্রাণীর প্রয়োজনীয়? আমরা জানি অক্সিজেন ছাড়া প্রাণীকুল কেউই বাঁচতে পারবে না। আমরা বাতাসে শ্বাস নেই, আর মাছেরা পানির মধ্য থেকে অক্সিজেন নেয়, কিন্তু অক্সিজেন থাকতেই হবে। তো উত্তর হলো, পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্যাস জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মাছসহ সকল জলজ প্রাণী ফুলকার সাহায্যে পানির এই দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে তাদের শ্বাসকার্য পরিচালনা করে। একটু বাড়াই লিখবা যে মাছসহ অন্যান্য সকল প্রাণী কি করে? এই পানিতে দ্রবীভূত অক্সিজেন ফুলকার সাহায্যে গ্রহণ করে তাদের শ্বাসকার্য পরিচালনা করে। পর্যাপ্ত অক্সিজেন না থাকলে জলজ প্রাণীদের জীবন সংকটাপন্ন হয় বা তারা বিপদে পড়ে। ঠিক আছে, এখানে কিন্তু ছবিতে মাছের যে ফুলকা, সেই ফুলকাটা দেখাই দেওয়া হয়েছে এবং তারা যে অক্সিজেন টেনে নেয় পানিতে, সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, পাতন প্রক্রিয়া নিয়ে। কোন প্রক্রিয়ায় পুরোপুরি বিশুদ্ধ পানি পাওয়া যায়? অবশ্যই ডিস্টিলেশন বা পাতন পদ্ধতিতে। উত্তর, পাতন বা ডিস্টিলেশন প্রক্রিয়ায় পুরোপুরি বিশুদ্ধ পানি পাওয়া যায়। প্রক্রিয়া, একটি পাত্রে পানিকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয় এবং পরে সেই বাষ্পকে অন্য একটি পাত্রে শীতল করে পুনরায় তরলে রূপান্তরিত করা হয়। এর ফলে পানিতে থাকা সকল অশুদ্ধি দূর হয়ে যায়। তোমাকে আগে কনসেপ্টটা বুঝতে হবে। যখন কোনো কিছু রান্না করা হয় বা মা যখন হাঁড়িতে ভাত রান্না করে, সেই হাঁড়ির উপর তো একটা সরা বা ঢাকনা থাকে, তাই না? সেই ঢাকনাটায় দেখবা নিচ থেকে বিন্দু 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 পানি জমে আসে। এই যে পানিটা জমলো, পানিটা আসলো কিভাবে? পানিটা জলীয় বাষ্প বা ধোঁয়ার মাধ্যমে আসছে। সেই জলীয় বাষ্প বা ধোঁয়াটা এই যে সরা বা ঢাকনায় ধীরে ধীরে শীতলীকরণ হয়ে আবার বিন্দু বিন্দু পানিতে রূপ নিয়েছে। এই পানিটা কিন্তু একদমই পিওর পানি, ঠিক আছে, একদমই বিশুদ্ধ পানি। তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে পাতন, যাকে ইংরেজিতে বলা হয় ডিস্টিলেশন। এই পাতন বা ডিস্টিলেশন পদ্ধতিতে পাওয়া পানি হচ্ছে 100% রিফাইন্ড বা বিশুদ্ধ পানি। বোঝা গেল? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, পানির পুনর্ব্যবহারের ব্যাখ্যা। পানির পুনর্ব্যবহার ব্যাখ্যা করো, যে পানি কিভাবে বারবার কাজে লাগানো যায়। উত্তর, একবার ব্যবহার করা পানিকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় ব্যবহারের উপযোগী করাই হলো পানির পুনর্ব্যবহার।
উদাহরণ, শিল্প কারখানার বর্জ্য পানি শোধন করে কৃষিকাজে বা কুলিং সিস্টেমে পুনরায় ব্যবহার করা যায়। সুবিধা, এতে পানির অপচয় কমে এবং প্রাকৃতিক পানির উৎসের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় না। এখন দেখো, কৃষিকাজে কিন্তু তুমি কিন্তু পুকুরের পানি ব্যবহার করতে পারো, তুমি খালের পানিও ব্যবহার করতে পারো, নদীর পানি ব্যবহার করতে পারো। এখন ভাবো তো, পুকুরের পানি কি 100% বিশুদ্ধ? বিশুদ্ধ না, তাতে তো জীবাণু থাকতে পারে। কিন্তু সেই পানিটা কৃষি ক্ষেতে যদি তুমি দাও, তাহলে তো কোনো সমস্যা নেই, গাছপালা তো আর মরবে না। তা এজন্য সবসময় কৃষিক্ষেত্রে বিশুদ্ধ পানি দেওয়ার প্রয়োজন নেই। কিছু পানি পরিশোধন করে কৃষিক্ষেত্রে দেওয়া যায়, ঠিক আছে? যেমন কারখানার পানি বর্জ্য শোধনাগার থেকে পরিশোধন করে কৃষিকাজে দেওয়া যায়। এরকম আরো দুই একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারো। আচ্ছা, আমাদের খুব সম্ভবত শেষ প্রশ্ন, সেটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? কারণ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে পানির উচ্চতা 1 মিটার বৃদ্ধি পায়। আমরা কিন্তু পড়ছিলাম, তাই না? আমি কিন্তু দেখাইছিলাম আমাদের আগের ভিডিওতে। উত্তর, পৃথিবীর গড় তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে মেরু অঞ্চলের বিশাল বরফখণ্ড গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। এখানে 1 মিটার লেখে নাই, ঠিক আছে? তুমি লিখে দিও। এখানে 1 মিটার লেখা হয় নাই, তুমি বলতে পারো পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে মেরু অঞ্চলের বিশাল বরফখণ্ড গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পাবে। ফলাফল, এর ফলে বাংলাদেশের মতো উপকূলীয় দেশগুলোর নিম্নভূমি প্লাবিত হয়ে জনপদ হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। এটি চরম পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করবে, যা বিশ্ববাসীর জন্য হুমকি। ঠিক আছে? তো শেষে বলছি, এক নজরে আমাদের দায়িত্ব পানির রাসায়নিক গুণাগুণ রক্ষা করা এবং দূষণ রোধ করা আমাদের সকলের দায়িত্ব। শিল্প ও গৃহস্থলী উভয় ক্ষেত্রেই বৈজ্ঞানিক পদ্ধতির সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। আসুন পানি ব্যবহারে সচেতন হই এবং পরিবেশ রক্ষা করি। ঠিক আছে? তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? পরবর্তীতে এরকমই ইন্টারেক্টিভ ক্লাস নিয়ে আমরা কিন্তু এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দিব, তাই আমাদের সঙ্গেই থেকো।